আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তো তোমরা সকলে দ্রুত জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করব। ওকে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করব। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করব। আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি কতজন জয়েন হয়। আচ্ছা, নাবিলা সুলতানা, ওয়ালাইকুম। আচ্ছা, তামিম, ওয়ালাইকুম সালাম। তারপরে লিয়া, ওয়ালাইকুম সালাম। জুসেল, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যারা যারা সালাম দিতেছো সবাইকে ওয়ালাইকুম সালাম। আমরা গত ক্লাসে, মানে লাস্ট যেটা অ্যাকাউন্টিং ক্লাস হয়েছে, সেখানে তোমরা জানো যে আমরা হচ্ছে রেওমিলের একটা চ্যাপ্টার করছিলাম। জুসেল, ওয়ালাইকুম। তো আজকে আমরা রেওমিলের বাকি বাকি কিছু অংশ দেখবো, যেগুলো আর কি তোমার পরীক্ষার মধ্যে সচরাচর এসে থাকে। তো তোমরা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবো, আশা করি তোমরা এখান থেকে বেনিফিট পাবা। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা দেখবো রেওমিলে কিছু কিছু ভুল আছে। মিলে কি কিছু কিছু ভুল আছে, যেগুলো তোমার মনে করো কি যে ধরা পড়ে না আর কি। মানে একটার ফলে আরেকটা, তোমরা এক ঘটনা আরেক ঘটনা দিয়ে মানে ইয়া করে দেয় আর কি, মিক্স করে দেয়, যাতে এ তোমার সেই ভুলগুলো ধরা পড়ে না। যেমন দেখি আমরা কি কি ভুল হইতে পারে, যেমন নীতিগত ভুল। মানে কি, যেগুলো আর কি ধরা পড়ে না, নীতিগত ভুল তোমরা এগুলো আর কি প্রায় পড়ে থাকবা। যে নীতিগত ভুল মানে কি, তোমার মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হয়েছে। এখন ধরো, যেমন মূলধন জাতীয় ব্যয় কোনগুলা, যেমন হচ্ছে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যন্ত্রপাতি, আসবাবপত্র, এরকম যে বড় বড় সম্পদ আছে যেগুলা অনেক বছরের জন্য আর কি ইউজ করা হয়, অনেক বছরের জন্য ব্যয় হয়ে থাকে। যেমন তোমার আসবাবপত্র, এগুলা কিন্তু একবার আসবাবপত্র কিনে তুমি অনেক লং টার্মে আর কি ইউজ করতে পারবে। তো এই মূলধন জাতীয় ব্যয়কে আমরা যখন মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখবো, ধরো আসবাবপত্র ক্রয় করছি, কিন্তু আসবাবপত্র কি একটা মূলধন জাতীয় ব্যয়, কিন্তু আমরা এটাকে শুধু লিখলাম কি ক্রয় হিসাব, মানে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখলাম। তো এই এই যে যে ভুলটা হইলো, মানে আমরা আসবাবপত্র ক্রয় করার ফলে যে আমাদের লেখা উচিত কি কি ছিল, আসবাবপত্র হিসাব ডেবিট, কিন্তু আমরা কি লিখছি ক্রয় হিসাব ডেবিট। এর ফলে যে ভুলটা হইলো সেটাকে বলা হয় কি নীতিগত ভুল। এই যেমন দেখো, যন্ত্রপাতি ক্রয় সংস্থাপন ব্যয়কে মজুরি হিসেবে লেখা। যেমন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় কি তোমার একটা দীর্ঘমেয়াদী ব্যয়। মানে ধরো যন্ত্রপাতি কিন্তু তুমি ডেইলি কিনো না, এক বছরের মধ্যে কয়েকবার কিনো না, অনেক বছর পর পর ধরো কি ক্রয় করে থাকো। তো এই ব্যয়টাকে, মূলধন জাতীয় ব্যয়টাকে যখন তুমি মজুরি হিসেবে লিখবা, অর্থাৎ কি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখবা, তখন যে ভুলটা হবে সেটাকে বলা হয় নীতিগত ভুল। নীতিগত ভুল। রেও মিলে যেগুলো আসে না ওইগুলো দেন, তার মানে তুমি ফার্স্ট ক্লাসটা করো নাই। বুঝতে পারছো? ফার্স্ট ক্লাসে দেখাইছি আমি কোনগুলা রেও মিলে আসে, কোনগুলা আসে না, সবকিছু আর কি ডিটেলসে পড়ানো হয়েছে। তো ফার্স্ট ক্লাসটা একটু করে নিবা, তাহলে দেখবা সুবিধা হবে। আচ্ছা, এখন দেখলাম আমরা নীতিগত ভুল। নীতিগত ভুল নিয়ে আশা করি কোনো কোশ্চেন নাই, যদি থাকে কমেন্টে জানাতে পারো। তারপরে দেখো করণিক ভুল। করণিক ভুল হচ্ছে চার প্রকার, বা অনেক ক্ষেত্রে পাঁচ প্রকারও হয়ে থাকে। চার প্রকার কি দেখো, বাদ পড়ার ভুল, আমরা কি এগুলা ডিটেলস পড়বো এরপরে। এরপরে লিখনের ভুল, মানে লেখার ভুল। তারপরে কি বেদাখিলার ভুল, দাখিলাটার আর কি ভুল। তারপরে পরিপূরক ভুল। এখন আমরা দেখবো এগুলা ডিটেলস কি। চলো দেখাই আমি। বাদ পড়ার ভুল জিনিসটা কি, এই যে করণিক যে ভুলটা হয়, করণিক ভুলের মধ্যে একটা হচ্ছে বাদ পড়ার ভুল। মানে কি, তোমার কোনো লেনদেন জাবেদা বইতে সম্পূর্ণ বা আংশিক লেখা বাদ পড়ে যায়। মানে ধরো
একটা লেনদেন বইতে ধরো আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এখন তুমি এটা পুরাটাই বাদ দিয়ে দিলা, এই যে বাদ পড়ে গেল এটাকে বলা হয় কি বাদ পড়ার ভুল, এরর অফ অমিশন, মানে একবার পুরো বাদ করে দিছো। যেমন একটা উদাহরণ দেখি আমরা, বাকিতে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা, কিন্তু তা হিসাবের কোনো বইতে লেখা হয়নি। এই যে তুমি পণ্য যে ক্রয় করছো বাকিতে, কিন্তু সেটা হিসাবে লেখলাই না, এটা কিন্তু লেনদেন, এই লেনদেনটা তুমি লেখলাই না। এর ফলে কি এই বাদ পড়ার ভুলটা সংগঠিত হবে, বুঝতে পারছো? এইটা আর কি মিলে ধরা পড়ে না, কেন ধরা পড়ে না? তুমি যে যেমন দেখো এই যে বাকিতে পণ্য ক্রয়, এর ফলে কি হয়, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট, এই যে দুইটা হিসাব হয়, এই দুইটারে তুমি বাদই দিয়ে দিলে, এর ফলে কিন্তু রেওয়ামিল মিলে যাবে, কিন্তু এটা আর কি যে তোমার ভুলটা হবে সেটা কি বাদ পড়ার ভুল। এই যে দেখো এর ফলে কি হবে, এই বাদ পড়ার ভুলটার ফলে ডেবিট ও ক্রেডিট কোনো পাশেই টাকা আর বসানো হয়নি, মানে যে ডেবিট কি ছিল, ক্রয় হিসাব ডেবিট, বাকিতে ক্রয় করার ফলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই যে এইটা দুইটার যে টাকা, ডেবিট পাশের টাকা 10,000, ক্রেডিট পাশের 10,000 টাকা, এই দুইটাই তুমি বাদ দিয়ে দিছো, এর ফলে কিন্তু রেওয়ামিল মিলে যাবে, ডেবিট ক্রেডিট মিলে যাবে, দুইটাই মিলে যাবে, কিন্তু এটা আর কি তোমার যে ভুলটা হয়েছে এই ভুলটা আর কি থেকে যাবে, রেওয়ামিল মিলবে কিন্তু তোমার এইটা আর কি বাদ পড়া ভুল হিসেবে সংগঠিত হবে, মানে আর কি গণ্য হবে। ওকে, আচ্ছা যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবা। আমরা নেক্সটে কি দেখবো, লিখনের ভুল, মানে কি লেখার ভুল। তোমার লেখার ভুল কি, জাবেদা বা খতিয়ানে লেখার সময় টাকার অঙ্কে ভুল, যোগ বিয়োগে ভুল করা, অথবা ভুল ঘরে ব্যক্তির ভুল ঘরে আর কি পোস্টিং দেওয়া। মানে কি তোমার লেখার সময় ধরো টাকার অঙ্কে ভুল লিখছো, মানে কি 5,000 টাকার বদলে কি লিখছো, দুই পাশে 6,000 টাকা লিখে দিছো, এর ফলে কি হবে, ডেবিট ক্রেডিট পাশ কিন্তু মিলা যাবে, কারণ তুমি দুই পাশে একই টাকা লিখছো। তারপরে যোগ বিয়োগে ভুল, তুমি যোগ বিয়োগে ভুল করছো, এর ফলে কিন্তু রামিল তোমার অনিশ্চিত হিসাব দিয়ে কিন্তু মিলাইতে পারবা। তারপরে কি তুমি এক ব্যক্তির হিসাব আরেক ব্যক্তির হিসাবে লিখলা, এর ফলে রামিল মিলাইতে পারবা, কিন্তু তোমার এই ভুলটা আর কি লেখার ভুল। যেমন দেখো টাকার অঙ্কে ভুল, রহিমের কাছ থেকে 5,000 টাকার মাল ক্রয় কিনে রহিমের হিসাবে 50,000 টাকা লেখা হলো, মানে ধরো তুমি একজনের কাছে 5,000 টাকা কিনছো, তখন তুমি কি লিখছো, দুই পাশে ডেবিট পাশে 50, মানে ওই 5,000 টাকার বদলে 50,000 টাকা লিখছো, দুই পাশে ডেবিট আর ক্রেডিট পাশে, এই 50,000 টাকা কি তোমার লেখার ভুল, তুমি লিখতে যায় যে ভুলটা করছো। ওকে, তারপরে দেখো ভুল ব্যক্তির পোস্টিং, মানে জনাব হাসানের কাছ থেকে তুমি 10,000 টাকা পাইছো, কিন্তু জাবেদা লেখার সময় হোসেনের হিসাবে লিখে দিছো, এই যে নামে ভুল করছো, এই নামে ভুলটা কি, এর ফলে তো রেওয়ামিলে কোনো প্রভাবই পড়বে না, রেওয়ামিলটা মিলে যাবে। ওকে, রেওয়ামিলটা মিলে যাবে, বুঝতে পারছো? তারপরে দেখো দুই পাশে টাকার অঙ্ক একই ভুল হলে রেওয়ামিলের যোগফল মিলে যায়, মানে তুমি দুই পাশে একই ভুল করলা, মানে ধরো দুই পাশে 5,000 টাকার লেনদেন হয়েছে, দুই পাশে 50,000 লিখে দিছে, এর ফলে কি রেওয়ামিল কিন্তু মিলে যাবে, কিন্তু তোমার এটা লেখার ভুল হবে। তারপরে দেখো কি বেদাখিলার ভুল, বেদাখিলা কি, কোন হিসাবের নির্দিষ্ট একটি খাতের পরিবর্তে একই জাতীয় অন্য খাতে সঠিকভাবে টাকা লেখা, মানে ধরো একটা নির্দিষ্ট হিসাবে টাকাটা হয়েছে, ধরো রহিম হিসেবে টাকাটা হয়েছে, কিন্তু তুমি একই জাতীয় অন্য কোন লেনদেনে তুমি ওই টাকাটা লিখে দিছো, একই জাতীয় কি অন্য কোন লেনদেনে টাকাটা লিখে দিছো। যেমন দেখো কি উদাহরণ দেই, কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা দেওয়া হলো, কর্মচারীকে কি বেতনের জন্য 5,000 টাকা দিছো, কিন্তু নগদান বইতেও খতিয়ানে তা বেতন হিসাবের পরিবর্তে ভুলবশত মজুরি হিসাব ডেবিট করা হলো। মানে কি তুমি কর্মচারীকে বেতন দিচ্ছ, তাহলে কি হবে, বেতন হিসাব ডেবিট না, যাবে কি বেতন হিসাব ডেবিট, কিন্তু তুমি কি লিখে রাখছো, মজুরি হিসাব ডেবিট, এই যে তুমি যে মজুরি হিসাব লিখছো কিন্তু টাকার পরিমাণ তো ঠিকই লিখছো, দুই পাশে কিন্তু মিলে যাবে টাকার পরিমাণ, কিন্তু তোমার ভুলটা আর কি কি হবে, বেদাখিলার ভুল। তারপরে আরেকটা কি দেখো, তুমি অফিসের জন্য মণিহারি ক্রয় করছো 2,000 টাকা, কিন্তু সেটা কি হিসাবে লিখছো, অফিস খরচ হিসেবে লিখে দিছো, তুমি লেখার ভুল, মানে বেদাখিলা আর কি, একটার হিসাবটা আরেকটার হিসাবে লিখে দিছো, তোমার হয়েছে কি মণিহারি হিসাব, কিন্তু তুমি অফিস খরচ হিসেবে লিখে দিছো, একটার হিসাব আরেকটা হিসেবে লিখে দিছো। দেখো এর ফলে কি হবে, একটি খরচের বদলে অন্য আরেকটি খরচের হিসাবে ডেবিট করা হয়েছে, তাই ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ সমান থাকবে এবং রেওয়ামিল মিলে যাবে, মানে তোমার একটার বদলে আরেকটাই লিখে দিছো, এর ফলে কি তোমার টাকার পরিমাণ কোনো চেঞ্জ হবে না, টাকা একই থাকবে, রেওয়ামিল মিলে যাবে, বুঝতে পারছো? কিন্তু তোমার হবে কি বেদাখিলার ভুল, এগুলা কিন্তু এমসিকিউ আসে, বুঝছো, এমসিকিউ আসে। দেখো পরিপূরক ভুল, এই যে পরিপূরক ভুলটা প্রায়ই আইসা থাকে এমসিকিউ তে, এমসিকিউর জন্য কি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো
কি একটি ভুল দিয়ে একটি ভুল অন্য একটি সম্পূর্ণ ভিন্ন ভুলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাটাকাটি, মানে এক ভুল দিয়ে আরেকটা ভুল কাটাকাটি হয়ে যায়, মানে পরিপূরক হয়ে যায়, একটার ফলে আরেকটা পরিপূরক, মানে একটা ভুলের ফলে আরেকটা ভুল আর কি মিলে যায় আর কি। ধরো তোমার একটা জায়গা দখল করে, যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, বিক্রয় হিসাবের যোগফল করার সময় ভুলবশত 500 টাকা কম ক্রেডিট করা হলো, আবার একই সময় অন্য একটি লেনদেনে বেতন হিসাবের যোগফল করার সময় 500 টাকা কম ডেবিট করা হলো। মানে এই দেখো, তোমার যে এক সময় একটা ইয়া বিক্রয় করছে, এর ফলে কি হয়েছে, 500 টাকা ক্রেডিট হয়েছে না, বিক্রয়ের ফলে আয় হয়, আয় হলে কি হয়, ক্রেডিট। তুমি লিখছো 500 টাকা কম, ধরো হয়েছে 5000, তুমি লিখছো কি 4500, 500 টাকা কম লিখছো। তারপরে কি দেখো, বেতন, এই যে বেতন করার সময় বেতন হিসাব যোগ, বেতন কি হয়, ডেবিট। এখন এটা করার সময় এইটা ধরো হইছে কত, তোমার এটা ধরো হইছে 2000, এখন তুমি লিখছো 1500, এই যে 5000 টাকা কম লিখলো, মানে এইখানে ক্রেডিট পাশে তুমি বিক্রয়ের সময় 5000 টাকা 500 টাকা কম লিখছো, এখানে ডেবিট পাশে 500 টাকা কম লিখছো আরেকটা হিসাবে। এই যে তুমি একটা ভুলের ফলে আরেকটা ভুল কি, মানে তোমার সমান হয়ে গেল, এর ফলে এই যে তোমার একটা ভুল আরেকটা ভুলের আর কি কাটাকাটি হয়ে গেল বা সমান হয়ে যায়, এর ফলে কি পরিপূরক ভুল হয়ে থাকে। বুঝতে পারছো? যেমন এর ফলে কি হয় দেখো, ডেবিট পাশে 500 টাকা কম, ক্রেডিট পাশেও 500 টাকা কম, ফলে দুটি ভুলের পরিমাণ সমান হওয়ায় একটি ভুল অন্য একটি ভুলকে পুষিয়ে নেয়, মানে একটা ভুল আরেকটা ভুল এর ফলে পুষিয়ে যায় আর রেও মিলে দুই পাশ মিলে যায়। তুমি ধরো ডেবিট পাশে 500 টাকা কম লিখছো, ক্রেডিট পাশেও 500 টাকা কম লিখছো, এর ফলে কি দুই এই যে দুই পাশে যে ভুল করছো এটা আর কি কাটাকাটি হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে, এর ফলে রেও মিলের টাকার পরিমাণটা মিলে যাবে। ওকে, আচ্ছা এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি, এই ভুলগুলো নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি, বুঝতে পারছো? কিংবা কোথাও না বুঝে থাকলে বলতে পারো। এর ফলে রেও মিলের টাকার পরিমাণটা মিলে যাবে। কোথাও যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কিনা বলো, একটু ফার্স্ট জানাও। এই ভুলগুলা আর কি রেও মিলে যে ভুলগুলা হয়। ওকে জুসেল, বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ। বাকিদের কি অবস্থা? কিছু কিছু আর কি কয়েকজন আর কি মানে ডেইলি আর কি ক্লাসগুলো করতো, তো ক্লাসগুলো নিয়মিত করতে হবে, বুঝছো, তাহলে আর কি ভালো রেজাল্ট করবে। আর ক্লাস না করলে তো অবশ্যই গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। আচ্ছা আমরা নেক্সটে যাই, তোমরা যদি না বুঝে থাকো বলতে পারো। আচ্ছা নাবিয়া সুলতানা, বুঝছি, ওকে। দেখো আরেকটা ইয়ে আছে, রেও মিলের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা কি বিপরীত দাখিলা। বিপরীত দাখিলাটা কি আমরা দেখি, চলো। বিগত হিসাবকালের শেষ দিনে যে সমন্বয় দেওয়া হয়েছিল, পরবর্তী হিসাবকালের প্রথম দিনে ঠিক তার বিপরীত করে জাবেদা দাখিলা দেওয়া হয়, তাকে বিপরীত দাখিলা বলে। মানে কি, ধরো এর আগের বছরের 31 তারিখে যে জাবেদা দিছো, জাবেদা গুলা লিখছো, পরবর্তী বছরের 1 তারিখে যায় ওগুলার উল্টা হবে। ধরো ক্রয় হিসাব ডেবিট ছিল 31 তারিখে, কিন্তু পরবর্তী বছরের 1 তারিখে যায় ক্রয় হিসাব কি হবে, ক্রেডিট। এটাকে বলা হয় কি, বিপরীত দাখিলা। রেওয়া মিলের বেসিকটা দেওয়া হয়েছে, এমনি মোহাম্মদ ফয়সাল প্রথম ক্লাসে একটু দেখো, প্রথম ক্লাসটা রেকর্ডিংটা দেখো। আচ্ছা দেখো, 31 তারিখে যে হিসাবটা দেওয়া হয় সেটা ডেবিট ছিল, কিন্তু যখন পরবর্তী বছরে আমরা প্রথম হিসাবটা করব সেটা ক্রেডিট হয়ে যাবে। যেমন ধরো 31 তারিখে ক্রয় হিসাব ছিল, ডেবিট ছিল, কিন্তু পরবর্তী বছরে 1 তারিখে যখন সেটা দিব, সেটা কি হবে, তোমার ক্রেডিট হবে। এটাকেই বলা হয় মূলত বিপরীত দাখিলা। দেখো বিপরীত দাখিলা কখন দেওয়া হয়, বছরের প্রথম দিনে, মানে ধরো 1 জানুয়ারি। উদ্দেশ্য, পরবর্তী বছরে দৈনন্দিন লেনদেন লিপিবদ্ধ করা যাতে সহজ হয় এবং ভুলবশত একই খরচ বা আয় দুইবার হিসাবভুক্ত হওয়া থেকে রোধ করে আর কি। বাধ্যতামূলক কিনা না, বিপরীত দাখিলা ঐচ্ছিক, এটা তোমার অপশনাল আর কি, এটা করা বাধ্যতামূলক নয়। দেখো কোন কোন সময় সমন্বয়ের বিপরীত দাখিলা দিতে হয়। দেখো সব সমন্বয়ের বিপরীত দাখিলা দেওয়া যায় না। যেমন সমন্বয় বলতে কি বুঝো রেও মিলের, তোমরা জানো যে একটা রেও মিল থাকে, কোশ্চেনে কি থাকে, প্রথমে একটা রেও মিল থাকে, নিচে কয়েকটা সমন্বয় দেওয়া থাকে। মানে নিচে কি কয়েকটা সমন্বয় দেওয়া থাকে না, ধরো বকেয়া হিসাব, অগ্রিম খরচ হিসাব, যেগুলো আর কি রেও মিলের নিচে দেওয়া থাকে।
দেখো যেমন কি বকেয়া ব্যয়, এগুলো আর কি বিপরীত দাখিলা দিতে হয় মূলত। বকেয়া ব্যয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়। তারপর দেখো বকেয়া ব্যয় জিনিসটা কি, দেখো 31 ডিসেম্বর দেখা গেল কর্মচারীদের 5,000 টাকা বেতন বকেয়া আছে, মানে কর্মচারীদের 5,000 টাকা বেতন দেওয়া হয় না, 31 তারিখে দেওয়া হলো, মানে 31 তারিখে দেখা গেল। তো এটা জাবেদা কি হবে, বেতন হিসাব ডেবিট, আর বকেয়া, বকেয়া বেতন কি দায়, মানে তুমি ওই টাকাটা এখনো পরিশোধ করো নাই, এটা কি হবে ক্রেডিট। কিন্তু যখন তুমি বিপরীত দাখিলা করবা পরবর্তী বছরের 1 তারিখে যায়, তখন সেটা কি হবে, উল্টা হয়ে যাবে, মানে তখন বেতন হিসাব ডেবিট, এর আগে বেতন হিসাব ডেবিট ছিল, তাহলে বিপরীত দাখিলা করার সময় বেতন হিসাব ক্রেডিট হবে। আর বকেয়া বেতন ক্রেডিট ছিল, বিপরীত দাখিলা করার সময় বকেয়া বেতন ডেবিট হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত কি বকেয়া ব্যয়, মানে বকেয়া ব্যয়ের আর কি বিপরীত দাখিলা। তারপরে দেখো বকেয়া আয়, তোমার ধরো 31 ডিসেম্বরে বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে, মানে তুমি যে বিনিয়োগ করছো এটা সুদ এখনো পাও নাই, অনাদায়ী আছে, আদায় করতে পারো নাই, তাহলে কি হবে, জাবেদা কি হবে 31 ডিসেম্বর, প্রাপ্য সুদ হিসাব ডেবিট, মানে তুমি এটা তোমার সম্পদ, তুমি এখনো পাও নাই, আদায় করো নাই, সুদ আয় হিসাব, এবং সুদ যে আয় এটা হচ্ছে ক্রেডিট, কারণ আয় কি আমরা কি জানি, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। কিন্তু বিপরীত দাখিলা করার সময় এই জিনিসটা উল্টা হবে, বিপরীত দাখিলা করার সময় এটা ক্রেডিট হবে আর এটা ডেবিট হবে। দেখো কি হবে, সুদ আয় হিসাব ডেবিট হবে, প্রাপ্য সুদ হিসাব ক্রেডিট হয়ে যাবে বিপরীত দাখিলা করার সময়। এটা হচ্ছে রুলস। অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে কি, দেখো বছরের শুরুতে 1 বছরের বীমা সেলামি 12,000 টাকা পরিশোধ করে বীমা খরচ লেখা হয়েছে, 31 ডিসেম্বর দেখা গেল 3,000 টাকা এখনো বকেয়া অগ্রিম রয়েছে। দেখো আমাদের মেইন ফোকাস কি, 31 ডিসেম্বরে কি কি হয়েছে, দেখো বছরের শুরুতে 1 বছরের বীমা সেলামি 12,000 টাকা পরিশোধ করে বীমা খরচ লেখা হয়েছে, মানে বছরের শুরুতে তোমার বীমা খরচ হিসাব চলে গেছে, কত ছিল 12,000 টাকা। কিন্তু আমাদের টার্গেট কি, যে সমন্বয়ে কত টাকা আছে, দেখো সমন্বয়ে কত, 31 ডিসেম্বর দেখা গেল 3,000 টাকা এখনো অগ্রিম আছে, 3,000 টাকা কি অগ্রিম আছে, এটা হচ্ছে 31 ডিসেম্বর। এইটারই আমাদের বিপরীত দাখিলা করতে হবে, কারণ আমরা কি জানি সমন্বয়ের বিপরীত দাখিলা করতে হয়, 31 ডিসেম্বরের বিপরীত দাখিলা করতে হয়, এই যে 3,000 টাকা, তাহলে এটা কি হবে, অগ্রিম বীমা খরচ, অগ্রিম বীমা হিসাব, অগ্রিম বীমা, মানে এই বীমাটাও অগ্রিম আছে আর কি, অগ্রিম হয়নি, 3,000 টাকা এখনো অগ্রিম বা মেয়াদ উত্তীর্ণ হয়নি, তাহলে অগ্রিম আছে আর কি। তাহলে অগ্রিম বীমা আমরা কি জানি, অগ্রিম ব্যয় সেটা কি হয় সম্পদ, এর কারণে অগ্রিম বীমা ডেবিট হয়েছে। তারপর দেখো বীমা খরচ, আর বীমাটার জন্য যে আমাদের টাকা দেওয়া লাগে, এর ফলে কি হয়, তোমার মালিকানা সত্ত্ব কি হয়, আচ্ছা বীমা খরচ সেটা হবে কি ক্রেডিট, বুঝতে পারছো, বীমা খরচ এটা একটা ব্যয়, তোমার ব্যয়টা, আর এই দেখো তোমার ওই যে তুমি 3,000 টাকা এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি, এর মানেটা হচ্ছে তুমি যে মাসে মাসে টাকাটা দিতা, অগ্রিম দিয়া রাখছো, সেটা কি তোমার সম্পদ হিসেবে আছে, সম্পদ হিসেবে কি আছে, সেটা এখনো মেয়াদ উত্তীর্ণ হয় নাই, মানে ওইটা এখনো স্টিল নাও, ওইটা সম্পদ হিসেবেই আছে, এর কারণে আমরা অগ্রিম বীমা সম্পদ দেখছি। আর বীমা খরচ যে তোমার সম্পদটা কমে যায় আর কি, মাসে মাসে টাকা দেওয়ার ফলে তোমার সম্পদটা কমে, সম্পদ হ্রাস পেলে কি হয় ক্রেডিট। বিপরীত দাখিলা করার সময় কি সেম, এটা উল্টা হবে, বীমা খরচ হবে ডেবিট, অগ্রিম বীমা হবে ক্রেডিট। ওকে, এখন বলো তোমাদের এই বিপরীত দাখিলা নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি? If you have any question you can ask in the comment section. বলো বলো, দেখি কারো কোনো কোশ্চেন আছে নাকি। তোমরা একটু দ্রুত জানাও যে তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি। আচ্ছা তুমি কি বলছো যে ব্যয় তো ক্রেডিট, কোনটার ব্যয় ক্রেডিট আমি একটু স্পেসিফিক বললে ভালো হয়। বকেয়া ব্যয়, আচ্ছা বকেয়া ব্যয় কোথায়, এই যে বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় কোথায় বললাম আমি বুঝলাম না, বকেয়া ব্যয় কোথায় ছিল,
আচ্ছা, আমি আরেকবার দেখাই দিচ্ছি। বকেয়া ব্যয় কি, দেখো কর্মচারীদের 5,000 টাকা বেতন বকেয়া রয়েছে 31 তারিখে সমন্বয়ের মধ্যে। মানে তাহলে কি হবে, বেতন হিসাব ডেবিট এবং বকেয়া বেতন, বকেয়া বেতন কি, বকেয়া ওই টাকাটা এখনো দেওয়া নাই, এটা কি দায়। আচ্ছা, বকেয়া আয় বলতে চাইছিলাম, ঠিক আছে বকেয়া আয় দেখাই দিই। দেখো বকেয়া আয়, দেখো তোমার এই সুদটা অনাদায়ী আছে, মানে বকেয়া আছে, তুমি এখনো আদায় করতে পারো নাই। তুমি কি, তুমি নিজে এখনো আদায় করতে পারো নাই। দেখো এই সুদটা কি তুমি এখন আদায় করতে পারো নাই, তাহলে কি প্রাপ্য সুদ হিসাব, মানে ওই সুদটা কিন্তু তোমার এখনো আছে, তুমি যেহেতু আদায় করতে পারো না, কিন্তু তোমার ওটা সম্পদ। এই যে প্রাপ্য মানে কি, প্রাপ্য মানে হচ্ছে সম্পদ, তুমি পাবা আর কি। আর প্রাপ্ত মানে হচ্ছে পায়া গেছো, তাহলে ওইটা হচ্ছে আয়। দেখো প্রাপ্য মানে কি, তুমি ওটা পাবা, এর কারণে এটা সম্পদ। আর প্রাপ্ত মানে যেটা আর কি পায়া গেছো, এটা হচ্ছে আয়। যেমন দেখো এই যে প্রাপ্য সুদ হিসাব, এই যে তুমি যেটা আয় তোমার বকেয়া আছে, তাহলে এটা জামেদা কি হবে, প্রাপ্য সুদ হিসাব এবং সুদায় হিসাব ক্রেডিট। কিন্তু বিপরীত দাখিলা করার সময় কি, একদম উল্টায় যাবে, উপরেরটা নিচে চলে আসবে, ডেবিটটা ক্রেডিট হবে, ক্রেডিটটা ডেবিট হবে। তারপরে কি বলছো লিয়া, স্যার অগ্রিম বীমা কি পরবর্তী বছরে খরচ হিসেবে দেখাতে হয়, অগ্রিম বীমা কোথায় ছিল। দেখো অগ্রিম বীমা তোমার হচ্ছে বিপরীত দাখিলার এটাই নিয়ম, যে বিপরীত দাখিলা করার মেন উদ্দেশ্যই হচ্ছে তোমার আর কি, তোমার পরবর্তী বছরের হিসাবগুলো যাতে আর কি তোমার করা একজন অ্যাকাউন্টেন্টের জন্য আর কি সুবিধা হয়। আচ্ছা, তুমি যে কোশ্চেনটা করছো যে অগ্রিম বীমা পরবর্তী বছরেও খরচ হিসেবে দেখাতে হয়। আচ্ছা, বিপরীত দাখিলা করার মেন উদ্দেশ্য এটা, তোমার যে অগ্রিম বীমাটা ছিল সেটা কি ছিল, এটা হচ্ছে সমন্বয় করার সময় কি তোমার ডেবিট ছিল, সমন্বয় করার সময় কি ছিল, সমন্বয় করার সময় কি ছিল, ডেবিট, তোমার ডেবিট ছিল। কারণ কি, এটা সম্পদ, অগ্রিম বীমা কি, অগ্রিম যে খরচগুলো হয় সেগুলো হচ্ছে সম্পদ। তারপরে কি বীমা খরচ, বীমা খরচ তোমার প্রতি বছর মানে প্রতি মাসে মাসে ওই বীমা করার জন্য মাসে মাসে একটা টাকা দিতে হয়, এটা কি সম্পদ হ্রাস পায়, এর কারণে এটা ক্রেডিট হয়। যেমন দেখো এখন এই তোমার এই বিপরীত দাখিলাটা দেওয়া হয়, মূল উদ্দেশ্য হচ্ছে তোমার যে প্রতিদিন যে লেনদেন গুলো হয় সেগুলো আর কি সাধারণ নিয়মে তোমার জাবেদাভুক্ত হয়। দেখো অগ্রিম বীমা, এই যে তুমি যে মাসে মাসে টাকাটা দাও, যেমন এই যে তোমার এই বীমা খরচটা হয়েছে, এর ফলে কি তোমার সম্পদটা হ্রাস পাইছে। এখন এই বিপরীত দাখিলাটা দেওয়া হয়েছে কি, যাতে এই উল্টা হিসাব লেখা হয়েছে, বীমা বীমা খরচ কি ছিল ক্রেডিট, কিন্তু এটা লেখা হবে কি বিপরীত দাখিলা ডেবিট। এর ফলে কি তোমার বোঝা যাবে যে এই বীমা খরচটা আমাকে দিতে হবে, বীমা খরচটা কি আমার যে প্রতিদিন আর প্রতি মাসে দিতে হবে আর কি। এই যে এই দেওয়ার জন্য এবং লেনদেন গুলোর সুবিধার জন্য একজন হিসাব রক্ষক বিপরীত দাখিলাটা করে থাকে। মানে তো এই যে আরেকবার সহজ করে বলি, যে বীমা খরচটা যে ছিল ক্রেডিট ছিল, কারণ কি তোমার এটা আর কি প্রতি মাসে মাসে দেওয়া লাগতো, এটা ক্রেডিট ছিল। এর ফলে কি পরবর্তী মাসে যায় আমরা কিন্তু এটা বুঝতে পারবো না, একজন অ্যাকাউন্টেন্ট বুঝতে পারবে না এটা কি আমাদের দিতে হবে নাকি পাবো, বীমা খরচটা কি এটা আর কি ধরো দিতে হবে নাকি পাবো, এটা আর কি একজন হিসাব রক্ষক বুঝতে পারে না। কিন্তু যখন বিপরীত দাখিলা করা হয়, এই যে এটা ডেবিট করা হয়েছে, এর ফলে সে বুঝতে পারবে যে বীমা খরচটা ক্রেডিট, বীমা খরচটা কি তাকে দিতে হবে, মানে তাকে পরিশোধ করতে হবে, এটা একটা খরচ, এটা তাকে পরিশোধ করতে হবে। এর কারণেই মূলত বীমা খরচটা ডেবিট করা হয়েছে, বিপরীত দাখিলাটা এর কারণেই মূলত করা হয়ে থাকে।
ওকে, আচ্ছা দেখো আমরা একটা ম্যাথে যাব। কিসে যাব? আমরা এখন একটা ম্যাথ দেখব। এই দেখো কোশ্চেনে প্রথমে কি বলছে, দেখো প্রথমে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। প্রারম্ভিক মজুদ, ক্রয়, প্রাপ্য হিসাব, দেনাদার, পাওনাদার বা নগদ তহবিল, আরো নানান কিছু আছে। দেখো এরপর সমন্বয় গুলো আছে। দেখো সমন্বয় কি, বকেয়া বেতন, অনবার্জিত সেবার মূল্য 4,000 টাকা অর্জিত, বিমা খরচে 4,000 টাকা এখন অগ্রিম রয়েছে, আসবাবপত্রের উপর 5,000 টাকা ধার্য করা হয়েছে, অবচয়। এখন আমাদের ফার্স্ট কোশ্চেন কি, যেসব দফাগুলো রেও মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। রেও মিলে কোনগুলো অন্তর্ভুক্ত হয় না? আমি বলছিলাম যে তোমার দেনাদার, হাতে নগদ, ব্যাংক জমা, পাওনাদার, এগুলার প্রারম্ভিক উদ্বৃত্তটা আসে না, মানে 1 তারিখেরটা আসে না, সমাপনীটা আসে। আরো বিভিন্ন কিছু আছে, যেমন সমাপনী, মজুত পণ্য, আরো অনেক কিছু আছে, এগুলো কিন্তু আমি ফার্স্ট ক্লাসে বইলা দিছিলাম। তোমরা এখন দেখো প্রারম্ভিক মজুত কোনগুলা। এই দেখো প্রারম্ভিক হাতে নগদ, এটা প্রারম্ভিক হাতে নগদ মানে 1 তারিখেরটা, এটারও মিলে আসে না, এটা আমি বলছিলাম। তারপরে বিক্রয় হিসাব আসবে, মূলধন হিসাব আসবে, পুঞ্জীভূত অপচয় আসবে, অনবার্জিত সেবা আয় আসবে। তারপরে কি, বেতন খরচ, আমাদের পাওনা সঞ্চিতি, উত্তোলন। আচ্ছা সম্ভাব্য দায়, মানে এই দায়টা আর কি হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু রেও মিলে এরকম কিছু আসবে না, বুঝছো? কারণ কি, রেও মিলে একবার এক্সাক্ট যে ঘটনাটা হইছে ওইগুলাই আসে, কোনটা হইতে পারে কোনটা হইতে পারে না এরকম কোনো সম্ভাব্য জিনিস এখানে আসে না। তাহলে এটা হবে, এই দুইটা হবে, 8,000 টাকা হবে, আর কি 7,000 হবে, মোট 15,000 টাকা নগদ। 1/1/25। আর হচ্ছে সম্ভাব্য দায়। বুঝতে পারছো? এগুলো হচ্ছে রেও মিলে আসবে না। ওকে, রেও মিলে আরো নানান কিছু আসে না, যেগুলো আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম, তোমরা ওইটা দেখে নিতে পারো। খ নাম্বারে দেখো কি বলছে, একটা রেও মিল প্রস্তুত করো। রেও মিল প্রস্তুত করা মানে কি, রেও মিলের একটা ছক আছে। তোমরা কি জানো রেও মিলের একটা ছক আছে? তোমরা এটা, আচ্ছা আমি দেখাই দিই একবার। দেখো প্রথমে তারিখ, প্রথমে ক্রমিক নং দিবা, তারপরে কি, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। ওকে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, এটা হচ্ছে রেও মিল করার আর কি তোমার নিয়ম। তারিখ না দিয়ে ক্রমিক নং, তারিখ এখানে হয় না, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। এখন দেখো আমরা আর কি, আমি দেখাই দিই তোমাদের কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয়। এগুলো যদি তোমরা একটু বুঝতে পারো, ওই যে প্রথমে ক্লাসে বলছিলাম না যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। মানে কি, সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায়, সম্পদ ব্যয় বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। আর বাকি যে আয় দায় মালিকানা সত্ত্ব আছে, ওগুলা বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই দুইটার উল্টা হয়। ওকে, দেখা দিই চলো। এই যে যেমন দেখো প্রারম্ভিক মজুদ পণ্য, এটা তোমরা বলো তো, এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে? দেখি। ওকে, তোমাদের একটু দ্রুত অ্যান্সার করতে হবে। প্রারম্ভিক মজুদ পণ্য, এটা কি ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? তা বলো দেখি, পারো নাকি তোমরা? প্রারম্ভিক মজুদ পণ্য কি হবে বলো? না, তোমরা রেসপন্স করতেছো না, রেসপন্স করতে হবে। হ্যাঁ, যে ডেবিট বলছো, হ্যাঁ এটা হবে ডেবিট। তাহলে কি হবে, প্রারম্ভিক মজুদ পণ্যটা হবে ডেবিট, প্রারম্ভিক মজুদ। আচ্ছা আমরা কইরা দেখাই, প্রারম্ভিক মজুদটা হবে কি 20,000 টাকা ডেবিট। এরপরে ক্রয়, ক্রয় জিনিসটা কি, একটা ব্যয়, ক্রয় করার ফলে কি হয়, ব্যয় বৃদ্ধি পায়। তাহলে কি হবে, ক্রয় ডেবিট হবে কত, 90,000 টাকা। ক্রয় কি হবে, 90,000 টাকা। তারপর দেখো প্রাপ্য হিসাব, দেনাদার, দেনাদার জিনিসটা কি, সম্পদ, দেনাদার কি, সম্পদ, দেনাদার কি, সম্পদ, দেনাদার হবে ডেবিট, দেনাদার কত, 35,000 টাকা। তারপরে পাওনাদার কি, দেনাদার যদি ডেবিট হয়, পাওনাদার অবভিয়াসলি কি, ক্রেডিট হবে। পাওনাদার কি, ক্রেডিট, কত,
25,000 টাকা। তারপরে দেখো আসবাবপত্র কি, আচ্ছা বলো তো আসবাবপত্র কি, দেখি কমেন্ট করো দেখি আসবাবপত্র কি হবে। হ্যাঁ আসবাবপত্র ডেবিট হবে তামিম, সাবাস। কয়েকজন দেখি রেগুলার ক্লাস করো, যেমন তামিম, আরো কয়েকজন আছে মেয়ে, বাকিরা একটু রেসপন্স কম করো, রেসপন্স করতে হবে তাহলে আর কি টিচার স্টুডেন্টের মধ্যে একটা ইন্টারাকশন হবে, বুঝছো? দেখো তাহলে কি হবে, আসবাবপত্র কি হবে, ডেবিট 60,000 টাকা। তারপরে দেখো বিমা খরচ, বিমা খরচ, বিমা খরচ কি হবে বলো তো দেখি, কে বলতে পারো দেখি, বিমা খরচ কি হবে? বিমা খরচ ডেবিট হবে, কারণ কি বিমা খরচ একটা ব্যয়, ব্যয়টা কি হবে, ডেবিট। এরপর দেখো সমাপনী নগদ তহবিল, এটা কি হবে বলতো, সমাপনী নগদ তহবিল, সমাপনী নগদ তহবিলটা কি হবে বলতো দেখি কেউ, যা ডেবিট বলতেছো কোনটা ডেবিট, সমাপনী নগদ তহবিল এটা ডেবিট হবে, কারণ কি এটা হচ্ছে একটা সম্পদ। 8 নাম্বারটা কি দেখো, এই প্রারম্ভিক নগদ তহবিল এটা কিন্তু আসবে না, সমাপনী নগদ তহবিল, দেনাদার, পাওনাদার, ব্যাংক জমা, এগুলো হচ্ছে কি তোমার এগুলার প্রারম্ভিক উদ্বৃত্ত আসে না, সমাপনী উদ্বৃত্ত অর্থাৎ 31 তারিখেরটা আসে, এই যেমন সমাপনী নগদ তহবিল আসছে, এটা আসবে না। তারপরে দেখো বিক্রয় কি, বিক্রয় হচ্ছে তোমার আয়, বিক্রয় কি আয়, কত, 1,70,000 টাকা। বিক্রয় আয়, আয় হলে কি হয়, ক্রেডিট হয়। তারপর দেখো মূলধন, মূলধনটা কি, মূলধন আনার ফলে মালিকের মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়, এটা ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট, 1,20,000 টাকা। তারপরে দেখো পুঞ্জীভূত অবচয়, আসবাবপত্র এটা কি হবে বলতো দেখি, 10 নাম্বার পুঞ্জীভূত অবচয়, আসবাব, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র এটা কি হবে বলতো দেখি, 10 নাম্বার, হ্যাঁ তামিম, ক্রেডিট হবে, হ্যাঁ। আসবাবপত্র হচ্ছে অবচয় হচ্ছে তোমার ডেবিট হয়, অবচয় কি একটা ব্যয়, ডেবিট হয়। আর পুঞ্জীভূত অবচয় হচ্ছে দায়, এটা কি হয়, ক্রেডিট হয়, 8,000 টাকা। এরপর দেখো অনুপার্জিত সেবা মূল্য, এটা কি হবে বলতো, অনুপার্জিত সেবা এটা কি হবে, 11 নাম্বার অনুপার্জিত সেবা কি হবে বলো, 11 নাম্বার অনুপার্জিত সেবা কি হবে, 11 অনুপার্জিত সেবা কি হবে বলো, অনুপার্জিত সেবা এটা কি হবে, 11 নাম্বার সেবা মূল্য এটা কি হবে বলো তো দেখি, কে বলতে পারো, দ্রুত বলো, 11 CR, আচ্ছা কি বলছো, সুমাইয়া, 11 নাম্বারটা এখনো 11 নাম্বার এই পড়ে আছো, হ্যাঁ আচ্ছা 11 নাম্বারটা ঠিক আছে, 11 নাম্বারটা অনুপার্জিত সেবা মূল্য মানে যেই সেবার তুমি সেবা দিছো, মানে সেবা দেওয়ার ফলে আর কি এই মূল্যটা এখনো অর্জিত হয় নাই, অনুপার্জিত মানে কি এটা অর্জন করো নাই কিন্তু তুমি অগ্রিম টাকা নিয়ে নিছো, এটা কি তোমার দায় আর কি, এটা ক্রেডিট হয়, কত, 6,000 টাকা। এরপরে দেখো বেতন খরচ মানে কি, বেতন খরচ মানে, খরচ মানে ব্যয়, ব্যয়টা কি হয়, ডেবিট হবে, 15,000 টাকা। এরপরে দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা কি হবে বলতো দেখি, তোমার 13 নাম্বার অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা কি হবে বলতো কেউ, অনাদায়ী পাওনা সঞ্চিতি কি হবে বলতো দেখি কেউ,
অনাদায়ী পাওনা সঞ্চিতি, তোমার 13 নাম্বার অনাদায়ী পাওনা সঞ্চিতি কি হবে? শাম্মী আক্তার বলছো ডেবিট। তারপরে কি তামিম বলছো ক্রেডিট। হ্যাঁ, বাকিরা ক্রেডিট বলছো না? ঠিক আছে, এটা অনাদায়ী পাওনা সঞ্চিতি কি হয়? ক্রেডিট হয়, এটা একটা দায়। তোমরা অনেক কিছুই পারো, দেখা যায় পারা ভালো। আর রেওমেলটা একবারে ইজি চ্যাপ্টার, বুঝছো? 9-10 এ করছো যে, এটা আর কি এই সেম জিনিসই আসবে আর কি। হ্যাঁ, 13 ক্রেডিট হবে। তারপর দেখো উত্তোলন। মূলধন কি হয়? মূলধন সবসময় ক্রেডিট হয়, কারণ কি এর ফলে মালিকের মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়। মূলধনের ফলে কি হয়? মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়। আর যদি তুমি উত্তোলন করো, মানে ওই ব্যবসায়ী থেকে টাকা নিয়ে যাও, তার ফলে কি মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি হবে বলতো? যে আমি বলছিলাম মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি হয় বলতো? প্রথম ক্লাসগুলো যারা করছো তারা হয়তো জানো মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি হবে। মালিকানা সত্ত্ব যদি তোমার হ্রাস পায় তাহলে কি হয়? কে বলছো দেখি আগে। হ্যাঁ, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হবে। 10,000। আচ্ছা, আমি এখন দেখো তোমাদের করে দেখাই, দুই পাশেরটা মিলিয়ে দেখাই। দুই পাশেরটা কি মিলিয়ে দেখাই। আমরা আগে ক্রেডিট পাশে করি, ক্রেডিট পাশে টাকার পরিমাণগুলো যেহেতু বড়, মিলিয়ে দেখাই। 25,000, তারপরে 1,70,000, তারপরে কত 1,20,000, এরপরে কত 8,000, এরপরে 6,000, এন্ড হচ্ছে 3,000। কত হয়? 3,32,000। ক্রেডিট পাশে কত হইলো? 3,32,000। 3,32,000। এখন দেখি আমরা ডেবিট পাশে কত টাকা হয়। দেখো, এই দেখো 20,000, তারপরে কি 90,000, তারপরে 35,000, দেন হচ্ছে 60,000, তারপরে 12,000, তারপরে কত 25,000, তারপরে 15,000 এবং 10,000। দেখো এইখানে কত হয়? আচ্ছা, আরেকবার দেখাই, এটা মিলে নাই যেহেতু আরেকবার দেখি আমরা। 20,000, তারপরে 90,000, এরপরে 35,000, 60,000, 60,000, তারপরে হচ্ছে কত 12,000, এরপরে 25,000, 15,000, হচ্ছে 10,000। কত হয়? 2,67,000। তার মানে কি রেওমিল মিলে নাই। 2,67,000 রেওমিল মিলে নাই, তার মানে কি এখানে নিশ্চয়ই কি আছে? রেওমিল যদি না মিলে, তোমার হিসাব যদি ধরো তুমি একবার অ্যাকুরেট হও যে না এই পাশে 2,32,000 হয়েছে, এই পাশে 2,67,000 হয়েছে, তার মানে কি আমরা হিসাব করে দেখছি, তার মানে কি রেওমিল মিলে নাই। রেওমিল যদি না মিলে তখন কি আনতে হয় বলো তো দেখি। রেওমিল যদি না মিলে তাহলে কি আনতে হবে? রেওমিল না মিললে কি আনতে হবে? কেউ বলতেছো না কেন? রেওমিল না মিললে অনিশ্চিত হিসাব আনতে হবে। অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব, সেটা কত? এই 2,32,000 টাকা থেকে যত টাকা আর কি হয়েছিল, এই পাশে ডেবিট পাশে কত হয়েছিল? 2,67,000। এর ফলে কি কত যোগ করতে হবে? 65,000 যোগ করতে হবে। দেখো 65,000 যোগ করলে কত হয়? 2,32,000। এখন দেখো মিলে গেছে। তার মানে কি অনিশ্চিত হিসাবটা কোথায় হবে? রেওমিল যদি না মিলে তাহলে এই যে অনিশ্চিত হিসাব দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি, এইভাবে আর কি রেওমিল মিলাতে হবে। বুঝছো? তোমাদের যদি ডেবিট আর ক্রেডিট পাশে না মিলে তাহলে আর কি ঘাবড়াবার কিছু নাই, দুই পাশ ভালো মতো করে দেখবা। যদি অনিশ্চিত হিসাব আনতে হয় তাহলে অনিশ্চিত হিসাব আনতে হবে। ওকে।
অনিশ্চিত হিসাব কি আনতে হবে। ওকে, বুঝতে পারছো রেওমিল? রেওমিল নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। রেওমিল নিয়ে কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। ওকে, আমরা এখন কততে যাব? সিতে যাব। গ নাম্বারে কি বলছে? যা 2026 সালের 1 জানুয়ারি তারিখে প্রযোজ্য সমন্বয়গুলোর প্রয়োজনীয় বিপরীত দাখিলা দাও। এই যে সমন্বয় যে আছে এগুলার আর কি বিপরীত দাখিলা দিতে হবে। বিপরীত দাখিলা কি দিতে হবে? এটার কোনটার বিপরীত দাখিলা হবে দেখো তো। সমন্বয় কি আছে? বকেয়া বেতন, আমরা কি জানি বকেয়া ব্যয়ের বিপরীত দাখিলা হয়। তারপর অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম যে আয় সেটারও বিপরীত দাখিলা হয়। এটার হবে বিপরীত দাখিলা, এটারও হবে। তারপরে কি বীমা খরচ, অগ্রিম ব্যয়, এটারও বিপরীত দাখিলা হবে। তারপরে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এই অবচয় যে ধার্য করা হলো এগুলার কি হয়? এগুলার বিপরীত দাখিলা হয় না। ওকে, আসবাবপত্রের অবচয় এগুলার বিপরীত দাখিলা হবে না, শুধু এইটারই বিপরীত দাখিলা হবে না। বুঝছো? অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয় এগুলারই মূলত বিপরীত দাখিলা হয়ে থাকে। অবচয়, অনাদায়ী পাওনা, কুঋণ সঞ্চিতি, সমাপনী মজুদ, অগ্রিম ব্যয়, আচ্ছা সমাপনী মজুদ এগুলার আর কি বিপরীত দাখিলা হয় না। ওকে, তার মানে কি এটার বিপরীত দাখিলা হবে না, অবচয়ের বিপরীত দাখিলা হবে না, বাকিগুলোর বিপরীত দাখিলা হবে। আমরা দেখি এখন এগুলোর বিপরীত দাখিলা করব। ওকে, চলো দেখি 1 তারিখেরটা দেখি আমরা। বিপরীত দাখিলা করার জন্য আর কি তারিখ, ধরো তারিখ দিবা, জাবেদা তোমরা যেমনে করো অমনে করবা। তারিখ দিবা, বিবরণ দিবা, এরপরে কি তোমরা ডেবিট আর ক্রেডিট দিবা, শেষ। তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। কত? 1 নাম্বার সমন্বয় কি বেতন বকেয়া রয়েছে, বেতন কি আছে? বকেয়া রয়েছে। বেতন কি আছে? বকেয়া আছে। বকেয়া বেতন থাকলে কি হয় আমরা কি জানি? আমি কি পড়াইছিলাম এতক্ষণ? এর আগে বকেয়া বেতনের জাবেদা কি? 1 তারিখের জাবেদা কি হয়েছিল? সমন্বয়ের জাবেদা কি বলতো? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। কিন্তু বিপরীত দাখিলা করার সময় এটার উল্টাটা হবে। হবে কি? বকেয়া বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। কি হবে? বকেয়া বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। বুঝতে পারছো তোমরা? এই যে দেখো রে নিচে সমন্বয় যে বলছো রেও মিলে আসবে কিনা। আচ্ছা, তোমার যে কে বলছো ফয়সাল, সমন্বয় গুলা এই দেখো তুমি এই রেওমিল গুলা এগুলা পাও কোথা থেকে? খতিয়ান থেকে। এই সমন্বয় গুলা মূলত লাগে হচ্ছে কিসে? তোমার আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে। এগুলো আর কি রেওমিল করার সময় আসে না। এই কোশ্চেনটা দেওয়ার মেন কারণ হচ্ছে বিপরীত দাখিলা করার জন্য। নরমালি তোমাদের একটা ছকই দিয়ে দিবি, এইটাই আর কি রেওমিল করতে হবে। এগুলো আর কি কোশ্চেনে দেওয়া থাকবে না। এই কোশ্চেনটা দেওয়ার একমাত্র কারণ বিপরীত দাখিলা। হ্যাঁ, এই যে তোমরা যারা যারা বলতেছো এটা তোমার, আমি কি বলছিলাম? বেতন 31 তারিখে কি হয়? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। কিন্তু বিপরীত দাখিলা করার সময় উল্টা হবে, বকেয়া বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। কত টাকা? 3000 টাকা। তারপরে দেখো 2 নম্বরে কি? অনুপার্জিত সেবায় মানে কি? অগ্রিম সেবায় আর কি। অনুপার্জিত মানে যেটা আয় করো নাই, আগে টাকা নিয়ে নিছো, ওই অগ্রিম আর কি এটাকে বলা হয়। আর অগ্রিম আয় হয়েছে, এটার জাবেদা কি হবে?
অগ্রিম আয় হইলে এটা জাবেদা কি হবে? তোমার ধরো যখন অগ্রিম আয় হয় তখন কি অগ্রিম আয় হিসাব আচ্ছা ধরো দেখে নেই একটু। ও আচ্ছা, তোমার যখন অনুপার্জিত সেবা আয় হয়, অনুপার্জিত সেবা আয়ের অপর নাম আর কি অগ্রিম আয়। এখন দেখো তোমার অনুপার্জিত যখন সেবা আয় হয় তখন সেটা আমরা 31 তারিখে কি লিখছিলাম? অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট, আর হচ্ছে সেবা আয় ক্রেডিট। অনুপার্জিত সেবা আয় কি? ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। কিন্তু যখন আমরা বিপরীত দাখিলা করব তখন সেটার উল্টাটা হয়ে যাবে। কি হবে? সেবা আয় হিসাব ডেবিট, আর হচ্ছে অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। কেন করছিলাম দেখো, 31 তারিখে এটা যাবে কি ছিল? অনুপার্জিত সেবায়, মানে কি তোমার যে এটা কি অগ্রিম তুমি টাকা নিয়ে নিছো, এর কারণে তোমার ওই অনুপার্জিত সেবা এটা ডেবিট হয়েছিল, এরপরে সেবা এটা ক্রেডিট হয়েছিল। সেবায় কি তোমার একটা আয়, এর ফলে কি তোমার দায় তোমার হচ্ছে ইয়া হয়, বেশি লাভ হয়। মানে হচ্ছে আয় হইলে কি হয় আমরা জানি, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। কিন্তু যখন বিপরীত দাখিলা করব সেটা উল্টা হয়ে যাবে, সেবা হিসাব ডেবিট হবে এবং অনুপার্জিত সেবায় কি হবে? ক্রেডিট। ওকে, লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান দেখো, বিমা খরচের 4,000 টাকা এখনো অগ্রিম রয়েছে। বিমা খরচের 4,000 টাকা অগ্রিম রয়েছে, তাহলে কি এটা হচ্ছে অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়ের জাবেদা কি? 31 তারিখে হয়েছিল কি সমন্বয়ের? অগ্রিম ব্যয় হিসাব ডেবিট। অগ্রিম ব্যয় কি? অগ্রিম ব্যয় হইলে সম্পদ হয়, অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, আর বিমা খরচ হিসাব ক্রেডিট। অগ্রিম বিমা হিসাব ডেবিট, বিমা খরচ ক্রেডিট। কিন্তু বিপরীত দাখিলা করার সময় হবে উল্টা। কি হয়েছিল আমাদের? অগ্রিম বিমা হিসাব ডেবিট হয়েছিল, তাহলে কি হবে? এটা ক্রেডিট করতে হবে। আর বিমা খরচ ক্রেডিট হয়েছিল, এটা ডেবিট করতে হবে। বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। কত টাকা? 4,000 টাকা। ওকে, ঠিক আছে। এখন বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি? হ্যাঁ, এই যে বিপরীত দাখিলা মানে হচ্ছে তোমার এই যে সমন্বয়গুলোর আছে, 31 তারিখে তুমি একটা জাবেদা করবা। ধরো এই যে তোমার সমন্বয়গুলোর জাবেদা কি, মূল জাবেদা কি? বেতন বকেয়া রয়েছে, এটার জাবেদা কি হবে? তোমার বেতন হিসাব ডেবিট, আর বকেয়া বেতন মানে কি? বকেয়া ব্যয়, এটা হচ্ছে দায়, এটা হচ্ছে ক্রেডিট। বকেয়া ব্যয় বেতন হিসাব ডেবিট, বকেয়া ব্যয় বেতন ক্রেডিট। কিন্তু বিপরীত দাখিলা করার সময় এটা উল্টাটা হবে, জাস্ট এইটাই মনে রাখলে হয়ে যাবে। ওকে, এখন বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি? যদি কোনো কোশ্চেন না থাকে শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন আছে বলতে পারো। ওকে, একটু ফাস্ট জানাও কারো কোনো কোশ্চেন আছে নাকি। একটু জানাতে হবে ফাস্ট, বুঝছো? তাহলে তো আমি বুঝবো না। আচ্ছা, তামিম নাসার, সুমাইয়া তাবাসসুম আল ক্লিয়ার। ওকে, ঠিক আছে, যেহেতু কেউ কোনো কোশ্চেন করতেছে না, আশা করি সব বুঝতে পারছো। আচ্ছা, সকলকেই ধন্যবাদ আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।